লালমনিরহাটে হরতাল চলাকালে সংঘর্ষে জড়ায় বিএনপি ও আওয়ামী লীগ কর্মীরা। সদর উপজেলার মহেন্দ্রনগর বাজারে ধারালো অস্ত্রের আঘাতে জখম হন ৩ জন। পরে হাসপাতালে নেওয়া হলে একজন মারা যান। নিহত জাহাঙ্গীরকে নিজ দলের কর্মী বলে দাবি করেছে আওয়ামী লীগ। সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ সহ অন্তত ৫ জনের অবস্থা আশঙ্কাজনক। সমন্বয়কদেরকেও আমরা এখন আর বিশ্বাস করব না। আগামী দিনের একটা বাংলাদেশকে তারা ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আরেক নতুন ভিডিওতে। প্রতিদিনের মতো আমি আপনাদের সিরিয়াত ফারুকী। দর্শক, আজকের ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝতে পেরেছেন কি বিষয়টা নিয়ে কথা বলবো। খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে কথা বলার জন্য চলে আসলাম। কোন দিকে যাচ্ছে বাংলাদেশ, কি হতে যাচ্ছে বাংলাদেশের ভবিষ্যৎ অবস্থান, কেন বাংলাদেশকে নিয়ে এভাবে একের পর এক ষড়যন্ত্র হচ্ছে, সর্বশেষ আপডেট জানার জন্য অবশ্যই আপনাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ধৈর্য সহকারে ভিডিও দেখার জন্য অনুরোধ করছি। আপনারা ইতিমধ্যে ভিডিওর শুরুতে বেশ কিছু অংশ বিষয় দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ। তাই সবাইকে অনুরোধ করব বর্তমানে দেশের পরিস্থিতি সম্পর্কে জানতে অবশ্যই আপনাদেরকে সম্পূর্ণ ভিডিও দেখতে হবে। আর বেশি কথা বলছেন, আমরা একটা ভিডিও প্রচারের মাধ্যমে একটু বিস্তারিত দেখে আসবো। লালমনিরহাটে হরতাল চলাকালে সংঘর্ষে জড়ায় বিএনপি ও আওয়ামী লীগ কর্মীরা। সদর উপজেলার মহেন্দ্রনগর বাজারে ধারালো অস্ত্রের আঘাতে জখম হন ৩ জন। পরে হাসপাতালে নেওয়া হলে একজন মারা যান। নিহত জাহাঙ্গীরকে নিজ দলের কর্মী বলে দাবি করেছে আওয়ামী লীগ। সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ সহ অন্তত ৫ জনের অবস্থা আশঙ্কাজনক। সমন্বয়কদেরকেও আমরা এখন আর বিশ্বাস করব না। আগামী দিনের একটা বাংলাদেশকে তারা ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। আপনারা দেখেন, পঞ্চগড় থেকে নির্বাচন করার জন্য ঘোষণা দিলেন সারজিদ আলম। আজকে পঞ্চগড় গিয়েছেন শীত বস্ত্র বিতরণের জন্য। সেখানে তিনি বলেছেন যে ছাত্র সমাজের নেতৃত্বকে সংসদে যদি জনগণ দেখতে চায় তাহলে আমরা আগামী নির্বাচনে পঞ্চগড় সহ বিভিন্ন জায়গা থেকে প্রার্থী হতে আগ্রহ বোধ করছি। জনগণের কাছে তারা ছেড়ে দিয়েছে। জনগণ যদি চায় তাহলে তারা আগামী নির্বাচনে অংশগ্রহণ করবে। সারজিদ আলম সহ এই আন্দোলনে, বৈষম্য বিরোধী আন্দোলনে যারা নেতৃত্বে আছে তারা আগামী সংসদ নির্বাচনে ঘোষণা অলরেডি আজকে শুক্রবারই দিয়ে ফেলেছেন। প্রিয় দর্শক, এর আগে আমরা কিন্তু বারবার শুনে আসছিলাম যে তাদের পক্ষ থেকে একটি রাজনৈতিক দল হচ্ছে আর ওই রাজনৈতিক দল থেকে তারা নির্বাচন করবে। আর এই নির্বাচনে তারা কার প্রতিদ্বন্দ্বী হবে? সবচাইতে বড় দুঃসংবাদ হলো বিএনপি এবং জামাতের জন্য। কারণ তারা যদি প্রার্থী হয় তারা কিন্তু ভোট কাটবে বিএনপি এবং জামাতের। আওয়ামী লীগের ভোট তারা কাটবে না, কারণ আওয়ামী লীগের লোকজন ভোটই দিবে না যদি তাদের প্রার্থী না থাকে। কারণ আওয়ামী লীগ এমন একটি দল, এমন একটি বিষাক্ত দল, ওরা কাউকে বিশ্বাস করে না, কাউকে ভালোবাসে না, কাউকে কোনো স্পেস দিবে না আওয়ামী লীগ। আওয়ামী লীগ হলো, যদি আওয়ামী লীগের প্রার্থী পা তাহলে যে কোনো দলকে হারিয়ে আওয়ামী লীগ তাদের দামি প্রার্থী হোক, বেনামে হোক, নামে হোক, অথবা জাতীয় পার্টির যদি প্রার্থী তারা পেয়ে যায় তাকে তারা ভোট দিয়ে সংসদে পাঠিয়ে অশান্ত রাখার চেষ্টা করবে সংসদকে। কিন্তু সারজিদ আলমরা যখন নির্বাচন করবে, হাসনাত আব্দুল্লাহ তারা যখন নির্বাচন করবে, তখন কিন্তু ভোট কাটা যাবে বিএনপি এবং জামাতের। কারণ বিএনপি জামাত যারা করে বা যারা এই মনোর ভাব নিয়ে বড় হচ্ছে তরুণ সমাজ, ওই তরুণ সমাজের ভোটই কিন্তু সারজিদ আলম বা হাসনাত আব্দুল্লাহ ওরা পাবে। তাই আগামী নির্বাচনে 3টি বড় শক্তি নির্বাচনের জন্য 3টি গ্রুপ আসছে বলে আমরা ইতিমধ্যে জানতে পেরেছি। সারজিদ আলমদের লিডার কে হবে, যদি সারজিদ আলমরা নির্বাচনে বিজয়ী হয় প্রধানমন্ত্রী কে হবে সেটাও নাকি বাছাই তারা করেছেন। এমন একজন ব্যক্তির নাম আসছে আপনাদের সামনে। আমি যদি এখন তুলে ধরি তাহলে আপনাদের চক্ষু কপালে উঠে যাবে, কিন্তু আমি এই মুহূর্তে তুলে ধরছি না। কারণ ওই ব্যক্তি সম্পর্কে 100% উনি যদি নিজে না বলেন তাহলে আমার বলাটা ঠিক হবে না। কারণ তারা চাচ্ছেন, দর কষাকষি করছেন, উনাকে আবদার করছেন উনি যেন তাদের দলের প্রধান হন।
যে ব্যক্তিকে বর্তমান সময়ে বাংলাদেশের বহু মানুষ ভালোবাসেন ভারত বিরোধী একজন সংগ্রামী হিসাবে, ভারত বিরোধী একজন সংগ্রামী সাংবাদিক। আমি এতটুকু বললাম, বাকিটা বললাম না। এবার আপনারা যার নাম ইচ্ছা তার নাম কমেন্টস করে লিখতে পারেন, কিন্তু একজন ভারত বিরোধী সাংবাদিককে তারা চয়েস করেছে। তাদের দল যদি রাষ্ট্রীয় ক্ষমতা যাওয়ার মতো আসন পায়, প্রধানমন্ত্রী কে হবে সেই ঘোষণা তারা দিবে নির্বাচনের আগ মুহূর্তে। আর জামাত থেকে আমরা জানি, জামাত যদি নির্বাচিত হয় ডক্টর শফিকুর রহমান প্রধানমন্ত্রী হবে, আবার বিএনপি যদি নির্বাচিত হয় তারেক রহমান প্রধানমন্ত্রী হবে। কেউ কেউ বলছেন বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী হবে, উপপ্রধানমন্ত্রী তারেক রহমান হবে, তাও হতে পারে যদি সেই সিস্টেম থাকে উপপ্রধানমন্ত্রীর। অথবা আমরা মেচুরিটি মানুষই মনে করেছে বেগম খালেদা জিয়ার যে বয়স হয়েছে তিনি আর রাষ্ট্রীয় ক্ষমতায় যাবেন না, এবার তারেক রহমান সাহেবেরই যাওয়ার সময় বা পালা। তাই তারেক রহমান সাহেব, ডক্টর শফিকুর রহমান সাহেব, দুইটা দলের দুজন নেতা আছেন। অপরদিকে সারজিদদের নেতার নাম তারা নিজেরা ঘোষণা দিচ্ছে না, আভ্যন্তরীণ ভাবে তারা নেতা কিন্তু ঠিক করে ফেলেছে, এবং সেই নেতার নাম শুনলেও কিন্তু আপনারা ফেলে দিতে পারবেন না যে ডক্টর শফিকুর রহমান অথবা তারেক রহমানের পাশে ওই নেতারও কিন্তু অনেক মূল্যায়ন করবেন আপনারা। কারণ এই তিনটা নেতা যদি সামনে তিনটা দলের ব্যানার নিয়ে দাঁড়া, তাহলে তৃতীয় কন্টেস্টের বিষয়টা দাঁড়িয়ে যাবে। আগে যেরকম আওয়ামী লীগ বিএনপির কন্টেস্ট ছিল, সাথে জামাত ছিল বিএনপির সাথে, জাতীয় পার্টি ছিল আওয়ামী লীগের সাথে। এবার তা নয়, বিএনপি একটা গ্রুপ নিয়ে কন্টেস্ট করবে, জামাত কিছু তার সমমনা দলগুলা নিয়ে কন্টেস্ট করবে, আর ছাত্ররা চলে আসতেছে একটা নতুন তৃতীয় পক্ষ, এবং তাদেরও নেতা ঠিক হয়ে গিয়েছে। জাতিসংঘ ইতিমধ্যে তারা বলেছে যে তারা আওয়ামী লীগের সাথে আপনার বৈঠক করবে। এখন আওয়ামী লীগের সাথে কিসের বৈঠক তারা করবে? কারণ জাতিসংঘ জানে যে আওয়ামী লীগ হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় একটি রাজনৈতিক দল। যে রাজনৈতিক দল যদি আপনার নির্বাচনে অংশগ্রহণ যদি না করে, তাহলে বাংলাদেশের এই নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে। এটি যেমন আপনার ব্যারিস্টার রুমিন ফারহানা একটি কথা বলেছিল যে এখন যদি আওয়ামী লীগ ছাড়া নির্বাচন হয় 10 বছর পরেও এই নির্বাচন নিয়ে আপনার প্রশ্ন উঠবে। তার মানে সমন্বয়ক যারা তারা কিন্তু একটি কথা বলে যে তলোয়ার আর হচ্ছে গর্দান কখনো একসাথে থাকতে পারে না। এই যে কথাগুলো, এগুলো যারা আমাদের বাংলাদেশে যারা প্রকৃত এই দেশপ্রেমিক, তারা কখনো এরকম কথাবার্তাকে কখনো সাপোর্ট করতে পারে না। আর যেমন আপনার তারা একটি কথা ইতিমধ্যে বলেই দিয়েছে যে এদেশে হয়তো আওয়ামী লীগ থাকবে, না হয়তো আমরা থাকবো। কত বড় কথা! তার মানে আপনি ধরে নিতে পারেন যে আওয়ামী লীগ থাকবে, তারা এদেশে আর থাকবে না, কারণ তাদের সময় একদম গুনিয়ে আসছে এবং কি তারাই এই দেশ থেকে চলে যাবে। যেমন আপনার একটি সংগঠন গিয়েছিল না যে আপনার আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করার জন্য, তারা কিন্তু বলেছে যে আজকে আমাদের দলের নিবন্ধনই আমরা বাতিল করে দিব। কারণ যে দলের নিবন্ধন বাতিল করতে চেয়েছিল যারা, তখন কিন্তু আপনার বিচারপতি বলেছিল আপনি যে দলটির আপনার নিবন্ধন বাতিল করতে আসছিলেন সেই দলটির নাম হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ, জানতে হবে আপনাকে এই দলটি কি। তার মানে জাতিসংঘ বা তারা চায় যে আওয়ামী লীগের সাথে আপনার নির্বাচন ইস্যু নিয়ে কথা বলার জন্য। এখন আওয়ামী লীগ কতটুকু প্রস্তুত তাদের সাথে বসার জন্য, এটি আসলে সামনেই দেখা যাবে। আর বিশেষ করে অনেকেই বলে থাকেন যে আমাদের দেশে দ্রুত সময়ে একটি নির্বাচন হবে। আসলে আদৌ কি সেটি বাংলাদেশে নির্বাচন হবে এরকম কোনো প্রস্তুতি কি আপনারা দেখতে পাচ্ছেন? বাংলাদেশে নির্বাচন হতে গেলে সর্বপ্রথম আইন শৃঙ্খলার পরিস্থিতি যেটি, সেটির আপনার স্ট্রং থাকতে হবে। স্ট্রং যদি না থাকে তাহলে এই বাংলাদেশে নির্বাচন দিয়ে কোনো ফায়দা নাই বা কোনো লাভও হবে না। তার মানে নির্বাচনের কথা আপাতত বাদ দিতে পারেন, এখন শুধু শুনবেন বৈঠক আর বৈঠক হবে, কিন্তু দিন শেষে গিয়ে দেখবেন বাংলাদেশে আর কোনো নির্বাচন হবে না। ওই যে আপনার বাংলাদেশের যে সংবিধান রয়েছে না 72-এর, এই সংবিধান অনুযায়ী আপনার বাংলাদেশে একটি নির্বাচন হবে 29 সালে। সেটি আপনার যে সরকার শেখ হাসিনা সরকার, তার আন্ডারেই দেখবেন নির্বাচন হবে। এমনও হতে পারে যে 29 সালে শেখ হাসিনা আবার রাজনীতি থেকে বিদায়ও নিতে পারে, কারণ উনি অবসরে চলে যেতে পারেন। কিন্তু বাংলাদেশে আপনার এমন সংস্কার হবে, শেখ হাসিনা বলছে না, শেখ হাসিনা যদি আবার আসে তাহলে উন্নয়ন অনেকটা কম করবে। কারণ উন্নয়ন করে শেখ হাসিনা কি পাইছে? কিছু পায় নাই। বাংলাদেশের এই উন্নয়ন করে বিনিময়ে সে কি পাইল?
এদেশের মানুষের নিরীহ মানুষকে আপনার লাশ বানিয়েছে কারা? যারা এই বাংলাদেশকে আপনার দখল করেছে ইতিমধ্যে। তাদের হাতে আমাদের বাংলাদেশের হাজার হাজার পুলিশ সদস্য নিহত হয়েছে, হাজার হাজার স্টুডেন্ট নিহত হয়েছে। কিন্তু এগুলোর দায়ভার কার উপরে চাপাতে চেয়েছিল? শেখ হাসিনার উপরে। কিন্তু দিন শেষে গিয়ে দেখবেন এগুলোর যদি তদন্ত হয় তাহলে দেখবেন শেখ হাসিনা এগুলো থেকে নির্দোষ প্রমাণিত হবে। আমি আপনাকে কথাটা বললাম, কথাটা আপনি সাদা কাগজে লিখে রাখতে পারেন যে এমন সময় সামনে আসবে, এগুলো যখন তদন্ত হবে তখন দেখবেন যে শেখ হাসিনা এগুলো থেকে আপনার নির্দোষ প্রমাণিত হবে। কারণ স্নাইপার রাইফেল যারা ইতিমধ্যে বাংলাদেশে ঢুকিয়েছে, কারা ঢুকিয়েছে, ছাত্রদেরকে কিভাবে আপনার হত্যা করা হয়েছে, সব কিছু কিন্তু তথ্য আপনার বেরিয়ে আসবে। এমনও হতে পারে যারা ইতিমধ্যে মারা গেছে তাদের লাশ তুলেও কিন্তু আবার নতুন করে তদন্ত হতে পারে, এবং কি শেখ হাসিনা বলেছে যে প্রয়োজনে লাশ তুলে এগুলো আপনার তদন্ত করা হবে। আর পুলিশ যদি আপনার গুলি করে থাকে, যারা করেছে তাদেরও কিন্তু বিচার হবে, হবে না যে এরকম না। শেখ হাসিনা কখনো সরাসরি নির্দেশ দেয়নি যে তোমরা ছাত্রদের উপরে গুলি চালাও। শুধু তাদের উপর একটাই দায়িত্ব ছিল, অনুমতি ছিল শুধু রাবার বুলেট নিক্ষেপ করার জন্য। কিন্তু এই আন্দোলনে অনেকে আপনার বিভিন্ন জায়গায় চিপাচাপা থেকে ঢুকে গুলি করে ফেলছে আপনার ছাত্রদেরকে, শুধু তারা ক্ষমতার মসনদে যাওয়ার জন্য। আজকে অনেক মানুষ সেটি জানতে পারতেছে। ইতিমধ্যে শহীদের সংখ্যা যেটি বলা হচ্ছে সেটিও কিন্তু ইতিমধ্যে কমে এসেছে। কিছুদিন পর শুনবেন যে এই আন্দোলনে মাত্র সারা বাংলাদেশে 100 থেকে 200 মানুষ মারা গেছে, শুধু তারা বাঁচার জন্য। যারা ইতিমধ্যে সমন্বয়ক রয়েছে, যারা ইতিমধ্যে এই উপদেষ্টা পরিষদে রয়েছে, তাদের মুখে আপনারা শুনবেন যে এত মানুষ মারা যায়নি। সেই পর্যন্ত আপনারা অপেক্ষা করতে থাকেন, দেখেন কি হয়। আমি আপনাদেরকে বলবো যে দেখেন সামনের পরিস্থিতি কি হয়, তখনই বুঝতে পারবেন যে আসলে বাংলাদেশে কত বড় একটি সংঘর্ষ হয়েছে আপনার 5 তারিখে। তাও কি এদেশের মানুষের জান মাল কোনোটারই নিরাপত্তা ছিল না ওই 5 তারিখে। মানে এমনভাবে তারা মেট্রিকুলাস যে ডিজাইন ইউনুস বলেছে যে আন্দোলনের মাস্টার মাইন্ড হচ্ছে সে, সব কিছু কিন্তু সে নিজেই বলেছে। তার নিজের কথাই সে নিজেই কিন্তু ফেসে গেছে। সামনে দেখবেন এই বিচারের কাঠগড়ায় কাকে দাঁড়াতে হয়, শেখ হাসিনাকে না ইউনুসকে বা উপদেষ্টা পরিষদকে। সময় কিন্তু সব কিছু বলে দিবে, তখনই বুঝতে পারবেন যে শেখের বেটি কোন জিনিস। শেখের বেটি এমনিতে আপনার ভারতে চলে যায়নি। আপনাকে যদি কেউ হত্যা করার উদ্দেশ্যে আপনার বাড়িতে আসে, আপনি কি বাড়িতে বসে থাকবেন? বাড়ি আপনারই, কিন্তু আপনি যান বাঁচানোর জন্য সেফ এক্সিটে অবশ্যই যাবেন। এটি কিন্তু শেখ হাসিনাও করেছে। এই সব কিছু জানতে পারবেন, সময় হোক, সময় হইলে সব কিছুই বুঝতে পারবেন। তখন আপনারা হায় আফসোস করবেন যে কার ডাকে আমরা আন্দোলনে গিয়েছিলাম। আজকে অনেকে এই আন্দোলনের নেতৃত্ব দিয়ে ফুলে একদম কলা গাছ হয়ে গেছে অর্থ দিয়ে। আপনাদের কি লাভ হয়েছে? কোনো লাভ হয় নাই আপনাদের, বরঞ্চ আপনাদের সন্তানরা মারা গেছে এবং কি আপনারা সন্তান হারা হয়েছেন। আপনাদেরকে 30 লাখ 40 লাখ টাকা দেওয়া হয়েছে, এগুলা নিয়ে আপনারা এখন শান্তিতে আছেন। এমনটাই কিন্তু করা হয়েছে। মানে তারা যেই প্ল্যান করেছিল এই প্ল্যানের বাস্তবতাই কিন্তু এটি, যে একজন মানুষ মারা গেলে যদি 30 লাখ টাকা দিয়ে দেয় তার পরিবারকে, হিউজ পরিমাণ টাকা, তখন টাকার গন্ধ পেলে অনেকে কিন্তু স্বজন হারানোর কষ্টও ভুলে যায়। ডক্টর ইউনূসকে সাপোর্ট দিয়েছিলেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার। ডক্টর ইউনূসের সঙ্গে দহরম মহরম সম্পর্ক তার। জাতিসংঘ অধিবেশনে সাইড বেঞ্চে তাকে প্রায় ঘণ্টাখানেক সময় দিয়েছেন, তার সঙ্গে কোলাকুলি করেছেন, তাকে চুমু দিয়েছেন। সব কিছুই আমরা দেখেছি, অন্তরঙ্গ সম্পর্কের ব্যাপারগুলো দেখেছি। এখন যেন গণেশটা উল্টে গেছে। ডোনাল্ড ট্রাম্প বিজয়ের পরে ঘটনা প্রবাহ অন্যদিকে গড়তে শুরু করেছে, যার বেশ কিছু নজির আমরা দেখছি। ভারতে নিযুক্ত আমেরিকার রাষ্ট্রদূত এরিক গারসেটি তিনি ভারতের সঙ্গে বৈঠক করেছেন এবং ভারতের সঙ্গে বৈঠকে বাংলাদেশ প্রসঙ্গে ভারতের মিত্রদেশ ভারতের যে চাওয়া, সেই চাওয়া মতো কাজ করার অঙ্গীকার করেছেন। এরিক গারসেটি সম্পর্কে যেটা বলা যায়, তিনি মূলত ডেমোক্র্যাট দলের সদস্য ছিলেন। ডেমোক্র্যাট দলের সদস্য হিসেবেই ভারতের রাষ্ট্রদূতের দায়িত্ব পেয়েছেন। এছাড়া তিনি লস অ্যাঞ্জেলসের
মেয়র ছিলেন, একটা গুরুত্বপূর্ণ লস অ্যাঞ্জেলস শহরের মতো একটা গুরুত্বপূর্ণ শহরের মেয়র ছিলেন, যাকে কিনা অনেকেই এরকমটাও ভাবেন যে লস অ্যাঞ্জেলসের মেয়র যিনি আমেরিকার প্রেসিডেন্ট হিসেবে লড়াই করার ক্ষমতা রাখেন, যোগ্যতা রাখেন, সেরকম পদমর্যাদা দেয়া হয়। সেই পদমর্যাদার একজন মানুষ ভারতে আমেরিকার রাষ্ট্রদূত এবং তিনি বিদায়ী রাষ্ট্রদূত। কদিন পরেই তাকে প্রত্যাহার করে নেওয়া হবে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় বসার পরে তিনি আর থাকবেন না। বিদায়ী রাষ্ট্রদূতের ভারতের সঙ্গে বিদায়ী বৈঠকে বাংলাদেশ প্রসঙ্গ আসলো এবং তারা একমত হলেন ভারতের চাওয়া অনুযায়ী বাংলাদেশের উপরে এক ধরনের চাপ সৃষ্টি করার জন্য, যেন দ্রুত নির্বাচন হয়, বাংলাদেশের সরকার যেন দ্রুত নির্বাচন দিতে পারে। বাংলাদেশে যখন সংস্কার নিয়ে নানা রকমের কথা হচ্ছে, জুলাই বিপ্লবের ঘোষণাপত্র দেয়া হবে, সেই ব্যাপারে রাজনৈতিক ঐক্যের চেষ্টা করছে, যদিও সেই ঐক্যে ফাটল ধরেছে, বিএনপি সেই ঐক্যের মধ্যে থাকছে না এমনটা ঘোষণা এসেছে। জাতীয় পার্টিকে তারা ডাকেইনি, আওয়ামী লীগ তো নেই, তাই ধরে নেওয়া যাচ্ছে যে প্রায় 90% মানুষের প্রতিনিধিত্বকারী রাজনৈতিক দলকে বাদ দিয়েই ডক্টর ইউনূস যে ঐক্যের কথা বলছেন সেই ঐক্য আসলে কিছুই হবে না, জুলাই ঘোষণাপত্রও হবে না। কিন্তু সংস্কার নিয়ে যে উঠে বসে লেগেছেন, এর মাঝেই আমরা দেখেছি নির্বাচন সংস্কার কমিটি তাদের সংস্কারের প্রস্তাব দিয়েছেন, সংবিধান সংস্কার কমিটি তাদের সংস্কারের প্রস্তাব দিয়েছেন এবং সংবিধান সংস্কার কমিটির ব্যাপার যেটা লক্ষ্য করা গেছে, প্রচন্ড সমালোচনা হচ্ছে এবং এটাও বলা হচ্ছে, বিএনপির এক নেতা তো বলেই ফেললেন যে সংবিধান চেঞ্জ করার, সংবিধানের মূলনীতি চেঞ্জ করার এরা কারা, এবং যিনি এই সংবিধান সংস্কার কমিটির প্রধান তাকে একজন বিদেশি হিসেবেও বিএনপি এক নেতা আখ্যা দিলেন। তিনি বললেন তিনি বাংলাদেশের বিদেশি নাগরিক, আমেরিকার একজন নাগরিক, সেই নাগরিককে কেন, অন্য দেশের একজন নাগরিককে কেন বাংলাদেশের সংবিধান কাটাছেড়ার দায়িত্ব দেওয়া হবে, সংবিধান নিয়ে তার কি কথা বলার অধিকার আছে, সংবিধান সংস্কারের তার কি অধিকার রয়েছে, এরকম কিন্তু মন্তব্য এসেছে বিএনপি নেতার পক্ষ থেকে। ঠিক সংবিধান সংস্কারের যে দুইটা বড় ইস্যু ডক্টর ইউনূস সরকারের আলোচনা হচ্ছে, সেটা হচ্ছে যে বাংলাদেশের নাম পরিবর্তন করা, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ চেঞ্জ করে তারা জনগণতন্ত্রী বাংলাদেশ রাখতে চায়। এছাড়া বাংলাদেশের যে 4টা মূলনীতি, সেই 4টা মূলনীতি চেঞ্জ করে জাতীয়তাবাদ, ধর্মনিরপেক্ষতা, সমাজতন্ত্র এগুলো বাদ দিতে চায়। বাদ দিয়ে তারা অন্যরকম একটা আবহ তৈরি করতে চায় যেখানে সমালোচনার তীরেই তারা বিদ্ধ হচ্ছে, সমালোচনাগুলোকে নিয়েই তারা এগোচ্ছে। শেষ পর্যন্ত তারা এই পরিবর্তন আনতে পারবেন কিনা সেটা যখন আলোচনা হচ্ছে, ঠিক সেই সময় ভারতে আমেরিকার রাষ্ট্রদূত যে চাপ তৈরি করলেন ভারতের সঙ্গে একটা, বাংলাদেশে যদি আওয়ামী লীগ পুনর্বাসন হয়, এটার জন্য দায়ী কে থাকবে? বিএনপি, জামাত? অনেকেই বলতেছে যে এটার জন্য দায়ী থাকবে বিএনপি, জামাত। নো, বাংলাদেশে যদি আওয়ামী লীগ পুনর্বাসন হয়, এটার জন্য সম্পূর্ণ দায়ী থাকবে এই সরকার, বর্তমান যে সরকার আছে, এই অন্তর্বর্তীকালীন সরকার দায়ী থাকবে। দেখেন, বাংলাদেশের টিভি চ্যানেলে কোনটা প্রচার হবে, কোনটা প্রচার হবে না, এই দায়িত্ব, এই সিদ্ধান্ত কিন্তু অনেকটাই এই সরকার নিতে পারবে। এটা কিন্তু বিএনপি জামাত নিতে পারবে না। অনেকেই বলতেছে যে বিএনপি জামাত স্থানীয় পর্যায়ে আওয়ামী লীগের অনেককে মিশাইতেছে। বিএনপি কি করতে দিল না? বিএনপি রাষ্ট্রপতির পদত্যাগ করতে দিল না, তারপরে এই যে আপনার ঘোষণাপত্রে বাধা দিচ্ছে, অনেক কথাই বলতেছে। আওয়ামী লীগের নিষিদ্ধ এটার পক্ষে না বিএনপি। একটা কথা আপনাকে বলি, আপনি আওয়ামী লীগকে তো আপনারা নিজেরাই করবেন নিষিদ্ধ, এইটার কেন? আওয়ামী লীগের অস্তিত্ব বিলীন তো আপনারাই করবেন। আজকে আওয়ামী লীগের প্রচারণা, শেখ হাসিনার ভাষণ বিভিন্ন টিভি চ্যানেলে প্রচার করতেছে। দেশের শেষ জীবনটা টুঙ্গিপাড়ায় কাটাতে চাইছিল, 20 মিনিট দেরি হইলে চলে আমাদেরকে মেরে ফেলতো, আমাদেরকে 21 আগস্টে মারার চেষ্টা করছে, তারপরে অনেক কথাই বলছে। এই ধরনের নিউজ কেন প্রচার করতে দেওয়া হচ্ছে? এটার কি কোনো বাধা আছে? যে হচ্ছে মাফিয়া, যে এত মানুষের জীবন নিল, যে এত মানুষকে গুম করলো, যার বিরুদ্ধে ইন্টারপোলের রেড অ্যালার্ট জারি হয়েছে, সে তার রেকর্ডিং বাংলাদেশের টিভি চ্যানেলে প্রচার করতেছে। এইটা কি ডক্টর মোহাম্মদ ইউনূস কন্ট্রোল করতে পারতেছে না। এখন দোষ কি আপনি বিএনপিকে দিবেন? এখন দোষ কি আপনি জামাতকে দিবেন? বিএনপি জামাতকে দোষ দিয়ে লাভ নাই।
আপনি করেন না, ফার্স্টের থেকে বলে আসতেছি, আপনি স্বৈরাচারের মতো মনোভাব ধারণ করেন। বাংলাদেশের জনগণ আপনার সাথে আছে। আওয়ামী লীগের বিচার করেন, আওয়ামী লীগকে ধরেন। আরাফাত জয়ের যে বন্ধু, সজীবদের জয়ের বন্ধু, আমাদের তথ্যমন্ত্রী ছিল। আরাফাত যখন গ্রেপ্তার হয় উত্তরাতে অথবা গুলশানে, আমি যদি ভুল না বলি, তখন হিরো আলম সবাইকে মিষ্টি খাওয়াইলো। 100% শিওর সে গ্রেপ্তার হয়েছিল। সে কিভাবে দেশ ত্যাগ করলো? আবার তার দেখলাম মানে কল রেকর্ডিং প্রচার করতেছে আওয়ামী লীগের পেজে। কিভাবে দেশ ত্যাগ করছে? 700 কোটি টাকা খরচ করে বেলজিয়ামে গেছে কে? হাসান মাহমুদ। কিভাবে দেশ ত্যাগ করছে? এই সরকার কি পরিচালনা করতেছে? বিএনপি? হ্যাঁ, এয়ারপোর্টে কি বিএনপির লোকজন বসায় রাখছে? জামাতের লোকজন বসায় রাখছে? কে যাইতে সুযোগ করে দিচ্ছে? এই সরকার। সে একটা কথা বলে দেই, যদি বাংলাদেশে আওয়ামী লীগ পুনর্বাসন হয়, সম্পূর্ণ দায়ভার আপনাদের নিতে হবে। আমরা কিন্তু আপনাদের বিচার করব, যারা আছেন। এত সহজেই কিন্তু ছাড়বো না, একটা কথা বলে দিলাম। যারা আছেন আপনাদের কিন্তু এত সহজেই ছাড়বো না। আপনারা আওয়ামী লীগকে পুনর্বাসন করার জন্য 5ই আগস্ট বা শেখ হাসিনার সরকার পতনের ক্রেডিট তুমি কার? কারণ এই ক্রেডিটকে আমরা ছিনতাই হতে দেখছি, এটা নিয়ে একচ্ছত্র আধিপত্য বিস্তার করতে দেখছি, এটা নিয়ে আমরা রাজনীতির মাঠে তোলপাড়ও দেখছি। এতদিন যাবৎ আমরা জানতাম যে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তারাই ছিল এই সরকার পতনের যেই ঘটনা সেটার মূল নায়ক, কিন্তু আজকে সে নায়কদেরকে সাইড নায়ক বানিয়ে সরকার পতনের যে ইস্যুটার পেছনের আসল প্রেক্ষাপট কি সেটা নিয়ে এক চাঞ্চল্যকর বিধ্বংসী বক্তব্য দিয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন ভাই। আমরা আশা করি আগামী 2-3 ঘন্টায় খায়রুল কবির খোকন ভাইকে বৈষম্য বিরোধী সমন্বয়করা তারা মোটামুটি ফ্রাই করবে। তো কেন ফ্রাই করবে? আমরাও কিন্তু এটাই জানি। প্রথম দিকে যখন এই বৈষম্য বিরোধী আন্দোলন শুরু হয়েছিল, অ্যাজ ইউজুয়াল, এখন যেমন সারা বাংলাদেশে বিভিন্ন আন্দোলন চলতেছে না, আমরা কোনো কনসার্ন করি না, কারণ কি এগুলা বাংলাদেশের চলমান ঘটনা। তো বৈষম্য বিরোধী আন্দোলনের প্রথম প্ল্যাটফর্মটা ছিল কোটা আন্দোলন, খেয়াল আছে তো? তো এরপরে এটা ধাপে ধাপে পলিটিক্যাল ম্যাটিকুলাস প্ল্যান এখানে কানেক্ট ছিল। 100% বিএনপি জামাত ব্যাকগ্রাউন্ডে শক্ত ভূমিকা রেখেছিল, যার কারণে ছাত্ররা তারা কিন্তু এমন না যে প্রথম থেকে নেতৃত্ব দিয়ে আসছিল। একটা এন্ডিং পয়েন্টে যখন ডিবি হারুন তুলে নিয়ে গেল, তখন আমরা তাদেরকে ভালোভাবে চিনলাম। তাদের একটা প্ল্যান এ, প্ল্যান বি, টিম এ, টিম বি, টিম সি এরকমও ছিল। এরপরে সরকার পতনের আন্দোলন আসলো, কিন্তু বিএনপি বলছে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীরা সরকার পতনের আন্দোলন করেনি। কথা কিন্তু সত্য। প্রথম দিকে ওনার বক্তব্য হচ্ছে তারা কোটা বিরোধী আন্দোলন করেছিল, তারা 3রা আগস্ট এক দফার আন্দোলনে গিয়েছিল। কিন্তু বিএনপি অনেক আগে থেকেই এই সরকার পতনের জন্য এক দফার আন্দোলন তারা চালাচ্ছিল। সরকার পতনের আন্দোলনের মাস্টারমাইন্ড ছিল তারেক রহমান, কিন্তু আমরা দেখছি ডক্টর ইউনূস বলছেন মাস্টারমাইন্ড হচ্ছে মাহফুজ। তো বলছেন যে তিনি নেপথ্যের কারিগর না, প্রকাশ্যের কারিগর বলা যায়, যে পেছন থেকে তিনি গেম খেলছেন না, তিনি প্রকাশ্যে গেমটা খেলছেন। 6000 কিলোমিটার দূরে থেকেও বাংলাদেশের জনগণের পাশে থেকে বলেছেন টেক ব্যাক বাংলাদেশ। দর্শক, নরসিংদী জেলা বিএনপি কার্যালয়ে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে শীতার্তদের মধ্যে কম্বল বিতরণ কর্মসূচিতে তিনি আপনার এই বক্তব্য দিয়েছেন। তো তার এই বক্তব্যে এই মুহূর্তে মিডিয়াতে আমরা দেখছি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা সমর্থক আছেন এখন তারাও নানানভাবে বিভাজিত। আপনি এখন যদি বলেন যে সেই সরকার পতনের আগের দৃশ্যপট আরেকবার এই ছাত্রদের ডাকে, আপনি এখন যদি বলেন যে সরকার পতনের পরপর যে বন্যা হয়েছিল আমাদের কুমিল্লাতে, সারা বাংলাদেশের মানুষ এদের হাতে যেভাবে টাকা পয়সা তুলে দিয়েছিল, আপনি এখন যদি বলেন সার্জিস হাসনা তারা ডাক দিয়ে বলে যে ভাই আমাদের কাছে টাকা দেন, ওই টাকার 10 ভাগের 1 ভাগও মানুষ এদেরকে দিবে না। কারণ কিছু কিছু জায়গায় এরা কিন্তু প্রশ্নবিদ্ধ হয়ে গেছে, এটা অস্বীকার করার সুযোগ নেই। পাশাপাশি কমিটি গঠন করতে গিয়া লোকাল পর্যায়ে অনেকে এখানে অনুপ্রবেশ করছে, যারা রাজপথে ছিল সরকার পতনের বেলায় তারা বৈষম্যের শিকার হচ্ছে, যার কারণে কমিটিগুলোকে পাল্টা চ্যালেঞ্জ করা হচ্ছে। বৈষম্য বিরোধী জাতীয় নাগরিক কমিটি মারামারিতে লিপ্ত হচ্ছে, তাদের কেন্দ্রীয় কার্যালয়ে মারামারি ঘটছে। তো তাদের মধ্যে এই যে বিভাজনটা, এটা কিন্তু শক্তিটা হারাই ফেলছে। আপনি দেখেন সরকার পতনের পর থেকে এদের ডাকে আসলে কি বড় কোনো পরিবর্তন দেশে ঘটেছে? ঘটে নাই। রাষ্ট্রপতি না, এখানে বিএনপি বস হিসাবে কাজ করছে। সংবিধান না, এখানে বিএনপি বস হিসাবে কাজ করছে। প্রোক্লেমেশন অফ জুলাই ঘোষণাপত্র, ওইখানে
কি করছে, কোনো কিছু অর্জন হয়েছে ওইভাবে না, এখানে বিএনপি বস হিসাবে কাজ করছে। আওয়ামী লীগকে নিষিদ্ধকরণ এটাও এই সরকারের দ্বারা সম্ভব হবে না, কারণ বিএনপি চায় না আওয়ামী লীগকে নিষিদ্ধকরণ করা হোক। সো এই যে মাঠের ক্যাপাবিলিটি রাইট নাও, সেখান থেকে বিএনপির প্রশ্নটা যে এই যে আজকে আমাদের ক্যাপাবিলিটিটা তোমরা বুঝা নাও আর তোমাদের ক্যাপাবিলিটিটা তোমরা বুঝা নাও, তোমাদের পিছনে এখনো জামাতের সমর্থন আছে। জামাতের নেতাকর্মীরা যদি বৈষম্য বিরোধীদের প্ল্যাটফর্মটা থেকে সরে যায়, তাহলে আসল বৈষম্য বিরোধী কয়জন ছাত্র মাঠে থাকে, এটাও একটা বিষয় বিএনপি এখন মনে করছে। যার কারণে তারা মনে করছে সরকার পতনের আন্দোলন তোমরা ঘটাও নাই, এটা প্রসেসিং ছিল। বিএনপির জামাতের হাজার হাজার নেতাকর্মী জেল খেটেছে, দীর্ঘদিন যাবত এই সংগ্রামটা চলছে। 2 দিনে এমন হয় না যে সরকার ফালাই দিছ, দাঁত একদম নড়তে নড়তে শুধু একটা জায়গার মধ্যে আটকে ছিল, হেঁচকা টান তোমরা দিছো, সরকার পড়ে গেছে। বিএনপি আসলে এটাই বুঝতে চায়। কিসের মাহফুজ টাহফুজ, আন্দোলনের মাস্টার মাইন্ড হচ্ছে তারেক রহমান, এই ক্রেডিট এখন বিএনপি নিতে চায়। তো আপনি কি মনে করেন যে এই ক্রেডিট কি বিএনপির অথবা জামাতের নাকি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 8-10 জন সমন্বয়ক যাদেরকে আমরা দেখছি শুধুমাত্র তাদের, বা পলিটিক্যাল দলগুলোকে বাহিরে তারা কি পারতো? তবে ছাত্রদের একটা প্রধান বোকামি হচ্ছে, আমি মনে করি বিএনপির লেজে পা দেওয়া। বাংলাদেশকে চালায় আওয়ামী লীগ বিএনপি, আর জামাত এখন একটা পজিটিভ ভূমিকাতে অবস্থান করছে, কিন্তু আওয়ামী লীগকে ফালানোর জন্য সবচেয়ে বড় ভূমিকা অবশ্যই বিএনপি এবং জামাত এখানে রাখছে। এখন আপনি যদি বিএনপির আবার পা দিয়ে বসেন, বিএনপিকে নিয়ে, তারেক রহমানকে নিয়ে বিভিন্ন ধরনের মন্তব্য বিভিন্ন সময় তারা করছে, বেগম খালেদা জিয়ার মুক্তি নিয়ে তারা করছে, তো এগুলোতে স্বাভাবিকভাবে বিএনপির নেতাকর্মীরা এই বৈষম্য বিরোধীদেরকে নিয়ে কিন্তু নানান পাল্টাপাল্টি বক্তব্য দিচ্ছেন। এখন কিন্তু সিনিয়র লেভেলের নেতারাও বক্তব্য দেওয়া শুরু করছেন। তো আপনি কি মনে করেন আসলে কোন দিকে যাচ্ছি আমরা? কমেন্টে লিখুন। আসসালামু আলাইকুম। তো প্রিয় দর্শক, এই বিষয়টি নিয়ে আপনার মতামত দ্রুত কমেন্টে জানিয়ে ফেলেন। আর যারা আমাদের চ্যানেলটিতে নতুন ছিলেন এতক্ষণ, অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আর কে কোথা থেকে আজকের ভিডিওটি দেখতেছেন বা প্লে করেছেন, ভিডিওটি শেষ পর্যন্ত দেখেছেন, অবশ্যই দ্রুত কমেন্টে জানিয়ে ফেলেন। পরবর্তী আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলের সাথে থাকুন, দেখতে থাকুন। অবশ্যই দেখতে দেখতে ভালো লাগে, ভালোবাসা হয়ে যাবে ইনশাআল্লাহ। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ। শেখ হাসিনা ও জয়ের ডলার পাচারের অভিযোগ অনেকটাই সত্য বলছেন দুদক চেয়ারম্যান। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ছেলে সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের $300 মিলিয়ন পাচারের অভিযোগ অনেকটাই সত্য। একথা জানিয়েছে দুর্নীতি দমন কমিশনের দুদক চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ আব্দুল মোমেন। বলেছেন, তাদের বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। রোববার 22 সেপ্টেম্বর বিকেলে প্রথম গণমাধ্যম কর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় দুদক চেয়ারম্যান এসব কথা বলেন। সাংবাদিকদের সাথে মতবিনিময়ে দুদক চেয়ারম্যান বলেন, এ সময় দুদকের বিরুদ্ধে নানান অভিযোগ যৌক্তিক জানিয়ে প্রভাব মুক্তভাবে স্বচ্ছ তদন্ত করার প্রতিশ্রুতি দেন দুদক চেয়ারম্যান। টানা 15 বছর ক্ষমতাকে কুক্ষিগত করে দেশকে দুর্নীতির এক স্বর্গরাজ্য গড়ে তুলেছিলেন আওয়ামী লীগ সরকার। দলের প্রভাব কাটিয়ে বিভিন্ন প্রকল্প ভাগিয়ে নিয়ে দুর্নীতি আর টাকা পাচারের প্রতিযোগিতায় নেমেছিল আওয়ামী লীগের তৃণমূল নেতাকর্মী থেকে শুরু করে হাইকমান্ড পর্যন্ত। গণঅভ্যুত্থানে সাবেক শেখ হাসিনার পতনের পর তাদের দুর্নীতি ফিরিস্তি বের হচ্ছে প্রতিদিনই। তাদের দুর্নীতির এই মহাযজ্ঞে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ছেলে সজীব ওয়াজেদ জয়ও পিছিয়ে নেই। দেশ থেকে $300 মিলিয়ন যুক্তরাষ্ট্রে পাচার অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে। বিষয়টি আমলে নিয়ে তদন্ত শুরু করেছে দুদক। সবাই সাংবাদিকদের এই সংস্থার নানান অনিয়ম সংস্থাকে কুক্ষিগত করা ও কর্মকর্তাদের দুর্নীতির বিষয়টি সামনে এনে নতুন কমিশনের অবস্থান জানতে চাইলে কমিশনাররা বলেন, কারো ভয়ভীতি দুদকের তদন্ত প্রভাবিত করতে পারবে না বলে জানান কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল অব হাফিজ আহমেদ ফরিদু, কমিশনার মিয়া মোহাম্মদ আলী আকবর। দর্শক, বিস্তারিত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন। ধন্যবাদ সবাইকে।